Hello, everyone. Today, we are going to discuss Semester 7 Artificial Intelligence and Data Science Engineering with Dr. Nil. Thank you, Professor Ananya. This subject is the backbone of computer science and helps students connect theory with real-world electronics. Tactics. That's truly insightful, Dr. Nil. We'll explore these ideas in depth through real-world examples in this episode. দেখেছেন মানে আগে যে আমরা গড়িয়াহাট বা নিউ মার্কেটের ভিড় ঠেলে কেনাকাটা করতাম সেখান থেকে কিভাবে আজ পুরো শপিংয়ের জগৎটা আমাদের হাতের মুঠোয় চলে এলো। আর এই বদলটা শুরুটা ছিল একদম অবিশ্বাস্য। এই যে সংখ্যাটা দেখছেন 200%। ভাবতে পারছেন ইন্টারনেট রিটেলিং যখন সবে শুরু হচ্ছে তখন প্রতি বছর ব্যবসা বাড়ছিল এই হারে, একদম রকেটের গতিতে। আর এটাই কিন্তু আজকের এই বিশাল ই-কমার্স দুনিয়ার ভিড়টা তৈরি করে দিয়েছিল। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম স্টপ শপিংয়ের নতুন অ্যাড্রেস। একবার পুরনো দিনের দোকানের কথা ভাবুন তো, কি লিমিটেশনস ছিল। প্রথমত 4টে দেওয়াল, দ্বিতীয়ত ঘড়ির কাঁটা, মানে একটা নির্দিষ্ট সময়ই খোলা থাকত, আর তৃতীয়ত জিওগ্রাফি, মানে দোকানে যেতেই হতো আর দোকানও শুধু তার আশেপাশের কাস্টমারদেরই পেত। সবকিছুতে একটা বাধা ছিল। কিন্তু দেখুন, ব্যবসাগুলো তো সবসময়ই চেয়েছে সরাসরি কাস্টমারের কাছে পৌঁছাতে, তাই না? আর ঠিক এখান থেকেই আমাদের আলোচনার পরের ধাপে আমরা ঢুকছি ডিরেক্ট মার্কেটিং, তখন আর এখন। বিবর্তনটা কি দারুণ! একবার দেখুন, একেবারে গোড়া থেকে শুরু করি। 1900-এর দশকে ছিল মেল অর্ডার ক্যাটালগ। ভাবুন তো একবার, বাড়িতে একটা বই আসতো আর সেটা দেখেই অর্ডার দেওয়া হতো। সেখান থেকে জাম্প করে 1970-এর দশকে এলো টেলিমার্কেটিং, মানে ফোনে ফোনে বিক্রি। তারপর 1990-এর দশকে জন্ম নিল প্রথম ই-কমার্স ওয়েবসাইটগুলো, আর 2010 থেকে তো আমরা মোবাইল অ্যাপের যুগেই আছি। পার্থক্যটা তো একদম পরিষ্কার, তাই না? ট্র্যাডিশনাল মার্কেটিং ছিল অনেকটা কে বলবো, পুকুরে বড় জাল ফেলার মতো। কে ধরা পড়ল কে পড়ল না ঠিক নেই, নাগালটাও সীমিত, সময়ও বাধা। আর ই মার্কেটিং, ওটা হলো একদম বর্ষা দিয়ে মাছ শিকার করার মতো। টার্গেট একেবারে নিখুঁত, নাগাল সারা বিশ্বে, আর দোকান 24 ঘন্টায় খোলা। তো প্রশ্নটা হলো, ই মার্কেটিং কিভাবে সময় আর দূরত্বের এই বাধাটাকে ভেঙে দিল? তাহলে এবার আসল কথায় আসা যাক। এই যে আমরা ই মার্কেটিং বলছি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে ই মার্কেটিং হল ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে জিনিসপত্র বা সার্ভিস বিক্রি করতে হেল্প করা। এটা কিন্তু শুধু অ্যাড দেয়া নয়, এটা হলো এই নতুন ডিজিটাল মার্কেটের জন্য একটা পুরো গেম প্ল্যান, একটা কমপ্লিট স্ট্র্যাটেজি। আর এর পাওয়ারটা একবার ভাবুন। প্রথমত, দোকান 24x7 খোলা, নাগাল সারা পৃথিবীতে। প্রত্যেকটা কাস্টমারের জন্য একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স তৈরি করা যাচ্ছে, সরাসরি কাস্টমারের সাথে কথা বলা যাচ্ছে, যেখানে প্রচুর ইনফরমেশন দেয়া নেওয়া হয়, খরচও অনেক কম। আর ব্র্যান্ড ইমেজ, ওটা তো চোখের পলকে তৈরি হয়ে যেতে পারে। আর ই মার্কেটিংয়ের সবথেকে বড় সুবিধা বা বলতে পারেন আউটকাম হলো হোম শপিং। সোজা কথায় এর মানে হলো বিক্রেতার সাথে ফিজিক্যালি দেখা না করেই একদম নিজের বাড়ির সোফায় বসে জিনিসপত্র দেখা, অর্ডার দেওয়া, এমনকি পেমেন্টও করে দেওয়া। এই কথাটা একবার দেখুন, ই কমার্স ক্রেতাদের তাদের বাড়িতে বসে পণ্য কেনার সুযোগ করে দেয়। যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গা থেকে যে কোনো পণ্যের জন্য কেনাকাটা করতে পারে। এই লাইনটাই কিন্তু হোম শপিংয়ের আসল মজাটা, মানে ওই সুবিধা আর স্বাধীনতার ব্যাপারটা তুলে ধরেছে। তাহলে একটা দোকানে গিয়ে কেনার থেকে অনলাইন শপিংয়ের মূল অ্যাডভান্টেজটা কি? চলুন, এতক্ষণ তো আমরা থিওরি নিয়ে কথা বললাম, এবার একটা রিয়েল লাইফ উদাহরণ দিয়ে ব্যাপারটা বুঝি। আমাদের পরের ভাগ, একটা ডিজিটাল দোকানের স্ট্র্যাটেজি। ধরু আমরা অনলাইনে খাবার অর্ডার করছি, আমরা সবাই তো এটা করি, তাই না? এই পুরো প্রসেসটাই কিন্তু ই মার্কেটিংয়ের একটা পারফেক্ট উদাহরণ। স্টেপ বাই স্টেপ ভাবি চলুন। স্টেপ 1, সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে হঠাৎ একটা খাবারের অ্যাড চোখে পড়ল। স্টেপ 2, অ্যাপটা খুলে মেনু দেখতে শুরু করলাম। স্টেপ 3, নিজের পছন্দ মতো অর্ডারটা কাস্টমাইজ করলাম, মানে একটু ঝাল বেশি বা চিজ ছাড়া। স্টেপ 4, অনলাইনে পেমেন্ট করে দিলাম। আর লাস্ট স্টেপ, ডেলিভারিটা রিয়েল টাইমে ট্র্যাক করতে থাকলাম। দেখলেন, পুরো জার্নিটাই ই মার্কেটিং আর হোম শপিং। নাগালের পার্থক্যটা একবার দেখুন, কি অসম্ভব ফারাক। একটা পাড়ার দোকান হয়তো মেরে কেটে 1000 লোকের কাছে পৌঁছায়, একটা বড় চেন যেটা পুরো শহরে আছে সেটা হয়তো 1 লাখ। কিন্তু একটা ই কমার্স স্টোর, তার নাগাল কিন্তু 1 কোটিরও বেশি হতে পারে। অবিশ্বাস্য, তাই না? তাহলে ইন্টারনেট কিভাবে একটা ছোট্ট ব্যবসাকে গ্লোবাল লেভেলে কম্পিট করার সুযোগ করে দেয়? এবার আসা যাক সবথেকে ইম্পর্ট্যান্ট পার্টে। এই সবকিছুর সাথে যারা ফিউচারে এআই আর ডেটা সায়েন্স নিয়ে কাজ করবেন তাদের কি সম্পর্ক? চলুন এবার ভবিষ্যতের ব্লুপ্রিন্টটা একটু দেখা যাক। দেখুন,
এআই আর ডেটা সায়েন্স কিন্তু শুধু ই-কমার্সের সাথে যুক্ত নয়, এগুলোই ই-কমার্সের ফিউচারকে চালাচ্ছে। যেমন পার্সোনালাইজেশন ইঞ্জিন। এটা কি করে? এআই অ্যালগোরিদম ব্যবহার করে প্রত্যেক কাস্টমারের পছন্দের জিনিসটা ঠিক খুঁজে বের করে। বা ধরুন প্রেডিক্টিভ অ্যানালিটিক্স, যেটা ডেটা মডেল দিয়ে বলে দেয় ভবিষ্যতে কোন জিনিসের বিক্রি বাড়বে। সাপ্লাই চেইন অপটিমাইজেশন, মানে একটা জিনিস কারখানা থেকে হাতে আসা পর্যন্ত পুরো রাস্তাটাকে আরও ফাস্ট আর সস্তা করে তোলা। আর সেন্টিমেন্ট অ্যানালিসিস তো আরও মজার। সোশ্যাল মিডিয়ার হাজার হাজার কমেন্ট ঘেটে বুঝে নেয়া যে মানুষ একটা প্রোডাক্ট নিয়ে খুশি না অখুশি। পুরোটাই ডেটা আর এআই এর খেলা। তার মানে বাজারের ওই সবার জন্য একই জিনিস থেকে শুরু করে ব্রাউজারের শুধু একজনের জন্য তৈরি অভিজ্ঞতা, এই পুরো জার্নিটার আসল ফুয়েল বা জ্বালানি হল ডেটা। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। গ্লোবাল ইন্টারনেটের চারপাশে গড়ে ওঠার নতুন ব্যবসায়িক মডেলটি বিক্রেতার নিষ্ক্রিয় ভূমিকার কারণে মৌলিকভাবে আলাদা। এটি গ্রাহককে মার্কেটিংয়ের অত্যাচার থেকে মুক্ত করে। এর আসল মানেটা কি? মানে হল ক্ষমতাটা এখন বিক্রেতার হাত থেকে ক্রেতার হাতে চলে এসেছে। কন্ট্রোল এখন আমাদের হাতে। তাহলে ভবিষ্যতের ইনোভেটর হিসেবে এই বিশাল ডিজিটাল দুনিয়ার কোন অংশটা আপনাদের লেখা কোড দিয়ে আপনারা চিরদিনের জন্য বদলে দেবেন? টেলিমার্কেটিং থেকে এআই চালিত মার্কেটিংয়ের এই যে জার্নিটা, এটা কিন্তু শুধু একটা বিজনেসের ইতিহাস নয়, এটা ভবিষ্যতের একটা রোডম্যাপ। এআই আর ডেটা সায়েন্সের স্পেশালিস্ট হিসেবে আপনারা কিন্তু শুধু টেকনোলজি শিখছেন না, আপনারা শিখছেন কিভাবে কমার্সের নেক্সট জেনারেশন তৈরি করতে হয়। আপনাদের লেখা প্রত্যেকটা অ্যালগোরিদম, প্রত্যেকটা অ্যালগোরিদম লক্ষ লক্ষ মানুষের জিনিস কেনাবেচার পদ্ধতিটাই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। বাজারকে আরও স্মার্ট, আরও এফিশিয়েন্ট আর সবার জন্য আরও সহজ করে তোলার ক্ষমতা রাখে। এটাই ভবিষ্যৎ গড়ার ব্লুপ্রিন্ট।